আমরা এই ক্লাসে যে জিনিসটা পড়ব সেটা 11 ক্লাসেও প্রয়োজন হয়, 12 ক্লাসেও প্রয়োজন হয়। এটা একটা কমন ক্লাস ধরে নিতে পারো, এবং এই ভিডিওটা আমি 11 ক্লাস এবং 12 ক্লাস দুটো গ্রুপেই দেব। যারা 12 ক্লাসে পড়েছো তারা কিন্তু 11 ক্লাসে এই বিষয়গুলো একবার আলোচনা করে এসেছো, ঠিক আছে? তোমরা আর একবার আলোচনা করো, আর যারা নতুন 11 ক্লাস পড়ছো তারা খুব মন দিয়ে শোনো। মিশ্রণ, দুই বা ততোধিক পদার্থ তার যে মিক্সচার সেটা যদি সমসত্ব হয় তাহলে তাকে আমরা বলি দ্রবণ। হোমোজিনিয়াস মিক্সচার of two or more than two substance is called solution। আর সেই মিক্সচারের যে কম্পোনেন্ট সেটা যদি হেটেরোজিনিয়াস মিক্সচার তৈরি করে, অসমসত্ব, তাহলে তাকে আমরা বলি কলয়েড। এরকম মিক্সচার দুরকম, একটা হোমোজিনিয়াস মিক্সচার হলে আমরা তাকে বলি সলিউশন বা দ্রবণ, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। তোমরা ক্লাস 10-এ অবশ্যই কলয়েড সম্পর্কে প্রাথমিক পাঠ নিয়ে রেখেছ। কলয়েড এইবার কথা হচ্ছে শব্দ দুটো পরিষ্কার কিনা সকলের কাছে, যে সমসত্ব এবং অসমসত্ব বলতে কি বুঝি? হোয়াট ইজ হোমোজিনিয়াস and mixture and what is heterogeneous mixture। দেখো, মিক্সচার মানেই সেখানে একের বেশি সাবস্টেন্স থাকবে। এখন মিশ্রণের যে কোনো অংশে এই যে একের বেশি পদার্থ মিশিয়ে মিক্সচার তৈরি হচ্ছে, ধরো চিনি আর জল মিলে একটা শরবত তৈরি করছো, এটা একটা মিক্সচার। এখানকার কম্পোনেন্ট বা উপাদানকে চিনি এবং জল, ঠিক আছে? তা মিক্সচারের যে কোনো অংশে যদি কম্পোনেন্টগুলোর রেশিও একই থাকে তাহলে তাকে আমরা বলি হোমোজিনিয়াস মিক্সচার, তখন আমরা সলিউশন পাই। আর মিক্সচারের যে কোনো অংশে যদি কম্পোনেন্টগুলোর রেশিও এখানে একরকম তো ওখানে আর এক রকম হয়, তাহলে হেটেরোজিনিয়াস মিক্সচার তৈরি হয়, সেটাকে আমরা কলয়েড বলে থাকি, ঠিক আছে? ধরো আমরা এখানে আজকের ক্লাসে কলয়েড নিয়ে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, সুতরাং এটাকে আমরা এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি। কলয়েড জিনিসটা কি? হেটেরোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর দেন টু সাবস্টেন্স। কলয়েড সম্পর্কে আমরা আলাদা করে পড়বো, যখন আমরা সারফেস কেমিস্ট্রি পড়বো তখন কলয়েড সম্পর্কে আমাদের পড়তে হবে। আজকে আমাদের মনোযোগের বিষয় হচ্ছে সলিউশন, অর্থাৎ কিনা হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর দেন টু সাবস্টেন্স। এই হোমোজিনিয়াস ব্যাপারটা আমি বললাম, চেষ্টা করলাম বোঝাতে, যে সলিউশনের যে কোনো অংশ নিলে তুমি তার মধ্যে তার যে কম্পোনেন্ট, অর্থাৎ তুমি চিনি জলে দ্রবণ বানিয়েছ, 1 গ্লাস জলে 1 চামচ চিনি নিয়ে ঘুলে দিয়েছ, খেতে কীরকম লাগবে? মিষ্টি। প্রথমটুকু যতটা মিষ্টি লাগবে শেষটুকুও ততটাই মিষ্টি লাগবে। এর থেকে কি বুঝলাম? যে চিনিটা জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে গেছে। যে কোনো অংশ থেকেই যদি আমি নমুনা নিই, সেখানে চিনি এবং জল তার রেশিওটা সবসময় সমান। এ ধরনের মিক্সচারকে আমরা সলিউশন বলে থাকি, হোমোজিনিয়াস মিক্সচার বা সলিউশন বলে থাকি, ঠিক আছে? এবং সলিউশনে নানান রকম এক্সাম্পল তোমরা জানো। এই যে আমি চিনি জলের উদাহরণ দিলাম, এটা কিরকম সলিউশন? এটা হচ্ছে কঠিনে তরলে সলিউশন। সলিউশনে আবার দুটো ভাগ আছে, বুঝলে? একটা পার্টকে বলে সলিউট বা দ্রাবক,
আর একটা পার্টকে বলে সলভেন্ট বা দ্রাবক। সলিউট কাকে বলে না, সলিউশনের মধ্যে যেটার পরিমাণ কম থাকে তাকে বলে সলিউট। যেমন 1 গ্লাস জলে 1 চামচ চিনি গুলেছ, কোনটা কম আছে? চিনিটা, তাহলে চিনিটা হচ্ছে সলিউট। আর সলভেন্ট কি না, দ্রবণের মধ্যে যেটার পরিমাণ বেশি সে হচ্ছে সলভেন্ট। এবং সলভেন্টের ফিজিক্যাল কন্ডিশন এবং দ্রবণের ফিজিক্যাল কন্ডিশন একই রকম হয়ে থাকে সাধারণত। যেমন ধরো এই যে চিনি জলের দ্রবণের কথার উদাহরণ হিসাবে বলছি, এখানে জল হচ্ছে সলভেন্ট, জল কেমন? লিকুইড, সলিউশনটাও লিকুইড। ঠিক আছে, তাহলে দ্রবণের দুটো অংশ, একটা হচ্ছে সলিউট বা দ্রাবক, আর একটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক। যেটা পরিমাণে কম থাকে সেটা হচ্ছে সলিউট, আর যেটা পরিমাণে বেশি থাকে সেটা হচ্ছে সলভেন্ট। আরও একটা এক্সট্রা কথা বলা হলো যে প্রায় সব ক্ষেত্রে এই সলভেন্টের যেটা ফিজিক্যাল কন্ডিশন সেটাই সলিউশনের ফিজিক্যাল কন্ডিশন। এখন সলিউট এবং সলভেন্ট ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় থাকতে পারে। সলিউট গ্যাস হতে পারে, তরল হতে পারে, সলিড কঠিন হতে পারে, সলভেন্টও তাই হতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। যার জন্য সলিউশনের অনেক রকম ভ্যারাইটি আছে। এই যে চিনি জলের কথাটা বারবার বলছি, এটা কি রকম সলিউশন? এটা হচ্ছে সলিড লিকুইডের সলিউশন, অর্থাৎ সলিডকে চিনি অর্থাৎ দ্রাব যেটা আমরা বলছি বা সলিউট, সলিউটটা হচ্ছে সলিড আর সলভেন্টটা হচ্ছে লিকুইড। এর উল্টোও আছে, হ্যাঁ, চিনি জল, সুগার ওয়াটার। এটাকে আমরা বলছি সুগার মানে সলিড, ওয়াটার হচ্ছে লিকুইড। ঠিক আছে, এর উল্টোটাও হতে পারত, ধরো সোডিয়াম মার্কারি অ্যামালগাম। সোডিয়াম মার্কারি অ্যামালগাম, মার্কারি তোমরা জানো তরল ধাতু, এইটা কিন্তু লিকুইড সলিড মানে সোডিয়ামের মধ্যে মার্কারি। এরকম প্রচুর উদাহরণ পাবে। ধরো ইথাইল অ্যালকোহলকে জলে দিই, তার মানে লিকুইড লিকুইড দুটোই তরল, সলিউশনটার সলিউটও তরল লিকুইড, সলভেন্টও লিকুইড। আবার ধরো যেগুলো ধাতু সংকর, ব্রোঞ্জ, কাঁসা, পিতল, এগুলো সলিডে সলিডে সলিউশন, বিভিন্ন সলিড ডিফারেন্ট রেশিওতে মিশে সলিউশনটা বানায়। আবার ধরো তুমি HCl গ্যাস, তাকে জলে দিলে, তাহলে কি হলো? সেটা গ্যাসটা জলের মধ্যে গুলে গেল, তাই না? HCl জলে গিয়ে ভেঙে যায়, ডিজলভ করে যায় আমরা বলি, তাহলে লিকুইডের মধ্যে গ্যাস। আবার প্যালাডিয়াম হাইড্রোজেনকে অ্যাবজর্ব করলো, সেটা সলিডের মধ্যে গ্যাস। এইরকম ডিফারেন্ট টাইপের সলিউশনের এক্সাম্পল তোমরা নিচু ক্লাসে পড়েছো, এখানেও বইয়ে দেখতে পাবে। সেগুলো খুব যে কোশ্চেন আসে তা না, কিন্তু একবার খুব ভালো করে দেখবে। এইবার যে জিনিসটা তোমাদের খুব দরকারি, যার জন্য এই অংশটা আলোচনা করা, 11-এর ছেলেরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 12 ক্লাসে এসে আর একবার আলোচনা হবে। অ্যাকচুয়ালি 11-এই বার দুয়েক আলোচনা হয়, তারপর 12-এ এসে আর একবার আলোচনা হচ্ছে। তোমরা ল্যাবরেটরিতে যখন ঢুকবে, 12-এ যারা ক্লাস করছো তারা তো নিশ্চয়ই ঢুকেছো, যারা 11-এ করবে তারা একটা সময় স্কুল খুলবে, তখন স্কুল যাবে, দেখবে সেখানে HCl সলিউশন, NaOH সলিউশন এসব রাখা আছে, র্যাকে বোতলের মধ্যে করে সাজিয়ে রাখা আছে। তোমরা ইউজ করবে, নানা রকম টেস্ট করবে, তো সেখানে লেখা আছে দেখবে কনসেন্ট্রেটেড HCl সলিউশন, CONCA মানে হচ্ছে কনসেন্ট্রেটেড HCl সলিউশন, গাঢ় HCl দ্রবণ।
dilute NaOH solution. লঘু NaOH দ্রবণ। এইসব দেখবার লেভেল সাটা আছে। এখন গাঢ় বলতেই বা কি বোঝায়, লঘু বলতেই বা কি বোঝায়? লঘু হচ্ছে দ্রাবের পরিমাণটা কম, অনেকটাই কম, আর গাঢ় হচ্ছে দ্রাবের পরিমাণটা বেশি। যদি সলিউটের পরিমাণ কম থাকে তাহলে সেটা লঘু, ডাইলিউট, আর যদি সলিউটের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা গাঢ়। এখন এখানে সলিউটের পরিমাণ বেশি মানে সলিউটের পরিমাণ কখনোই সলভেন্টের পরিমাণের চাইতে বেশি হবে না, তাহলে সলিউটটাই সলভেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সলিউট বেশি আছে মানে কি, রিলেটিভলি বেশি আছে। সলিউট কম আছে মানে কি, রিলেটিভলি কম আছে। তুলনামূলকভাবে বেশি, তুলনামূলকভাবে কম, কিন্তু তার মানে এই নয় যে সেটা সলভেন্টের চাইতে বেশি বা কম হয়েছে। তোমরা নিশ্চয়ই মিষ্টি খেতে ভালোবাসো। রসগোল্লা আমাদের মুর্শিদাবাদের ছানাবড়া বিখ্যাত মিষ্টি। তো রসগোল্লার রসটাও একটা সলিউশন, ছানাবড়ার রসটাও একটা সলিউশন। অবশ্যই ছানাবড়ার রস অনেক কনসেন্ট্রেটেড, তাই না, রসগোল্লার রসের চাইতে। নিশ্চয়ই এটা বাস্তব অভিজ্ঞতা আছে, কিন্তু কোথাও সলিউটটা সলভেন্টের চেয়ে বেশি নেই, রিলেটিভলি বেশি আছে নিজেদের মধ্যে তুলনা করে। এখন এই যে কথাগুলো আমি বলছি তোমাদের, জানো তো, সলিউট যদি বেশি থাকে তাহলে কনসেন্ট্রেটেড, সলিউট যদি কম থাকে তাহলে ডাইলিউট। এখন এই কম বেশি শব্দগুলো খুব একটা সায়েন্টিফিক টার্ম নয়। ধরো আমার কাছে যেটা কম মনে হচ্ছে তোমার কাছে সেটা বেশি মনেই হতে পারে। আমি ভাবছি এই আর কি দিলাম, অল্প সলিউট দিলাম, সলিউশনটা ডাইলিউট হলো। তুমি ভাবলে বাবা কতটা সলিউট দেওয়া হয়ে গেল, এটা একটা কনসেন্ট্রেটেড সলিউশন। তো বিজ্ঞান তো এরকম নয়, এরকম ম্যান টু ম্যান ভ্যারি করবে এরকম কনসেপশন নেই। তাই ডাইলিউট বা কনসেন্ট্রেটেড কথাগুলো লেখা থাকলেও এগুলোর খুব একটা ভ্যালু নেই। আসলে কনসেন্ট্রেশন, সলিউশনের কনসেন্ট্রেশন মাপা বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো দিয়ে প্রকাশ করাই ভালো, গাঢ় বা লঘু না লিখে। ঠিক আছে, আমরা সেই স্কেলগুলোই আলোচনা করব। একটা হচ্ছে পার্সেন্টেজ স্কেল, শতকরা মাত্রা বলে। কি জিনিস এগুলো? দ্রবণের গাঢ়ত্ব মাপা স্কেল। পার্সেন্টেজ অনেক ভাবে হতে পারে, অনেক রকমের পার্সেন্টেজ হয়। তার মধ্যে আমরা 3টে পার্সেন্টেজ স্কেলকে গুরুত্ব দিয়ে থাকি, বা স্পেসিফিক বলতে গেলে দুটো। একটা হচ্ছে ওয়েট ভলিউম পার্সেন্টেজ, ওয়েটটা হচ্ছে সলিউটের, এটা হচ্ছে সলভেন্ট। 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে। 10 gram sugar is dissolved in 100 milliliter solution। ঠিক আছে, তাহলে এখানে দ্রাবকটা কি বলা হলো? 100 milliliter water, 10 gram sugar is dissolved in 100 milliliter water। তার মানে দ্রাবকটাকে ভলিউমে বলা হলো আর দ্রাবকটাকে বলা হলো ওয়েটে। এটাই আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি, ওয়েট ভলিউম পার্সেন্টেজ। এছাড়া কি হতে পারে? হতে পারে অনেক রকমই, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বলি, ওয়েট পার্সেন্টেজ। অর্থাৎ 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। $100 grams solution contains 10 grams solvent। ঠিক আছে, 100 গ্রামে 10 গ্রাম, মানে দুটোই ভর দিয়ে প্রকাশ করা হবে।
ওয়েট পার্সেন্টেজ। আর কি পাওয়া যায়? ভলিউম পার্সেন্টেজ, আয়তনে। হ্যাঁ, একটা হলো ওয়েট, একটা ওয়েট ভলিউম, আর একটা ভলিউম। আরো আছে, কিন্তু আমরা এই তিনটেই ব্যবহার করি। ঠিক আছে, এখানে দুটো, দ্রাবকেও ভলিউমে এবং দ্রাবককেও ভলিউমে প্রকাশ করা হচ্ছে। ধরো বললো যে 100 মিলিলিটার জলে 25 মিলিলিটার ইথাইল অ্যালকোহল গোলা হলো, তার মানে সলভেন্টটাও থাকলো ভলিউমে, সলিউটটাও থাকলো ভলিউমে। ঠিক আছে, তো ভলিউম দিয়েও তোমাদের খুব বেশি অঙ্ক কষতে হয় এরকম নয়। তোমাদের ওয়েট ভলিউম আর ওয়েট এই দুটো জায়গা থেকে অঙ্ক কষতে হয়। ধরো অঙ্কের মধ্যে দিয়ে বলা আছে 10% একটা NaOH দ্রবণ নেওয়া হলো, আর কিছু বলা নেই, তাহলে তুমি ধরে নেবে এটা ওয়েট ভলিউম পার্সেন্টেজের কথা বলছো, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম NaOH আছে। মনে থাকবে কথাটা? অঙ্কের মধ্যে যদি কেবলমাত্র পার্সেন্টেজটুকু দেয়া থাকে তাহলে এটা অবভিয়াসলি ওয়েট ভলিউম পার্সেন্টেজ, অন্য কিছু না। কিন্তু যদি অঙ্কে এই কথাটা বলা থাকে একটা 10% NaOH সলিউশন, সিম্বলটা উল্টো দিক হয়ে গেছে, 10% NaOH সলিউশন, যার কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব বা আপেক্ষিক গুরুত্ব, যার কনসেন্ট্রেশন হচ্ছে ধরো 1.8 গ্রাম পার সিসি। অর্থাৎ শুধু পার্সেন্টেজটা বলেই ক্ষান্ত দিল না, তার সঙ্গে গাঢ়ত্ব, ডেনসিটি বা আপেক্ষিক গুরুত্ব এগুলোও বলে দিল। তখন তুমি ধরে নেবে যে এই পার্সেন্টেজটাকে ওয়েট পার্সেন্টেজ বলছে। ঠিক আছে, যদি অঙ্কের মধ্যে কেবল সিম্পল পার্সেন্টেজের উল্লেখ থাকে আর তার সাথে ওই রিলেটেড আর কোনো টার্ম না থাকে, তাহলে পার্সেন্টেজ হচ্ছে ওয়েট ভলিউম। যদি পার্সেন্টেজের মধ্যে তোমার নর্মাল পার্সেন্টেজ সে 10% হোক, 15% হোক, 5% হোক, তার পাশাপাশি ডেনসিটি মানে ঘনত্ব বা তোমার আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, এইগুলো বলে দেয়া থাকে, তাহলে তুমি ধরে নেবে যে এই পার্সেন্টেজটা ওয়েট ভলিউম নয়, ওয়েট পার্সেন্টেজ। আর ভলিউম পার্সেন্টেজে অঙ্ক দিলে তোমাকে বলে দেবে, পরিষ্কার করে বলে দেবে যে এইটা এত আয়তনের মধ্যে এত আয়তন দেয়া হলো। ঠিক আছে, তাহলে অঙ্ক কষার সময় যে কথাটা বললাম সেটা মনে রাখবে। আমি পরে যখন অঙ্ক কষাবো তখন বসে আমি দেখাবো। আমরা শতকরা মাত্রা, পার্সেন্টেজ স্কেলের কথা জানলাম, 3 রকমের পার্সেন্টেজ স্কেলের কথা আলোচনা করলাম, অন্যগুলোর কথা আলোচনা এই সূত্রে এখন আর হলো না, প্রয়োজনও নাই। একটা খুব গুরুত্বপূর্ণ স্কেল হচ্ছে নরমালিটি। যদি 1000 সিসি, এই 1000 সিসি সলিউশন যদি 1000 সিসি দ্রবণে, 1000 সিসি সলিউশন কন্টেন্স, যদি 1000 সিসি কোন দ্রবণে কন্টেন্স 1000 সিসি কোন দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক কোন দ্রাবক দ্রবীভূত থাকে, 1 gram equivalent of a solvent of a solute, তাহলে ওই দ্রবণের গাঢ়ত্বকে আমরা বলি 1 নরমাল, then the strength of the solution is 1 normal। তাহলে 1 নরমাল দ্রবণ মানে কি? 1 নরমাল দ্রবণ হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে, 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোনো সলিউট ডিজলভ আছে। সে সলিউট অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, সল্ট হতে পারে, অন্য যা কিছু হতে পারে। 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক যদি 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা, একে আমরা বলি 1 নরমাল। এই যে সিম্বলাইজ করা হয় বড় হাতের এন দিয়ে। তাহলে
1000 মিলিলিটারে যদি 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, সিসি আর মিলিলিটারের মাপ মোট একই। হ্যাঁ, 1000 সিসিও যা 1000 মিলিলিটার তা। 1000 মিলিলিটার সলিউশন কন্টেন্স 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, 2 গ্রাম তুল্যাঙ্ক সলিউট আছে, তাহলে স্ট্রেংথ হয়ে যাবে কে 2 নরমাল। যদি হাফ গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে তাহলে স্ট্রেংথ হয়ে যাবে হাফ নরমাল। বোঝা যাচ্ছে কথাটা? 1000 মিলিলিটারের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে তার স্ট্রেংথকে আমরা কি বলে দিচ্ছি? 1 নরমাল। নরমাল সলিউশন বলছি। হ্যাঁ, এবার দেখো মোলারিটি বলে একটা টার্ম আছে। মোলারিটি কি দেখো, 1000 মিলিলিটার বা 1000 সিসি যাই বলি না কেন, সলিউশন কন্টেন্টস দ্রবণে আছে 1 গ্রাম মলিকুল সলিউট। হাজার মিলিলিটার বা 1000 সিসি দ্রবণে যদি 1 গ্রাম অনুদ্রাব দ্রবীভূত থাকে, আগেরটা ছিল গ্রাম তুল্যাঙ্ক, এখানে হচ্ছে 1 গ্রাম অনু পদার্থ যদি থাকে, if 1000 cc of 1000 milliliter solution contains 1 gram molecule of a substance of a solute, then the strength of the solution is 1 molar. তাহলে সেই দ্রবণের গাঢ়ত্বকে আমরা বলি 1 মোলার, MOLAR। ঠিক আছে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ করে থাকলে সেটাকে বলি আমরা 1 নরমাল, আর যদি 1 গ্রাম মলিকুল ডিজলভ করে থাকে তাহলে সেটাকে আমরা বলি 1 মোলার। মোলাল দ্রবণ মোলাল সলিউশন, 1000 গ্রাম দ্রাবকে যদি 1 গ্রাম অনু দ্রাব দ্রবীভূত থাকে, 1000 গ্রাম সলভেন্ট তার মধ্যে 1 গ্রাম মলিকুল সলিউট যদি থাকে, 1 গ্রাম মলিকুল সলিউট যদি এর মধ্যে থাকে, তাহলে তাকে আমরা বলি 1 মোলাল সলিউশন, ছোট হাতের এম দেয়া হয় 1 মোলাল। মোলাল 1 মোলাল সলিউশন। মোলারের সাথে মোলালের তফাৎটা কি? 1 মোলার সলিউশন আর 1 মোলাল সলিউশনের তফাৎটা কি? 1 মোলারে 1000 সিসি বা 1000 মিলিলিটার সলভেন্ট দেওয়া হয়েছে এবং তাতে 1 গ্রাম মলিকুল সলিউট ছিল।
আর মোলাল সলিউশনের ক্ষেত্রে সলভেন্টটা নেওয়া হয় 1000 গ্রাম, সলিউশন নয় সলভেন্টটাই নেওয়া হয় 1000 গ্রাম, এবং তাতে 1 গ্রাম মলিকুল সলিউট থাকে। ঠিক আছে। মোলাল সলিউশনের একটা অ্যাডভান্টেজ, মোলাল MOLAL, হ্যাঁ, মোলাল সলিউশনের একটা অ্যাডভান্টেজ এইটা যে এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা উষ্ণতার উপরে নির্ভরশীল নয়, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। কেন? কারণ এখানে সলভেন্ট এবং সলিউট দুটোকেই তাদের মাস দিয়ে প্রকাশ করা হচ্ছে। 1000 গ্রাম সলভেন্টে 1 গ্রাম মলিকুল সলিউট আছে, তাহলে দুটোই মাস, এবং জানি মাসের ওপর টেম্পারেচারের কোনো প্রভাব নেই। কিন্তু মোলার দ্রবণ কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কীরকম? তুমি ধরো বহরমপুর শহরে বসে তুমি একটা 1 মোলার সুগার সলিউশন বানালে। কি করে বানাও? না কিচ্ছু না, 1000 মিলিলিটার জল নাও এবং সেই জলের মধ্যে তুমি গুলে দাও সুগার। কতটা গুলবে? 1 গ্রাম মলিকুল গুলবে। ঠিক আছে। এইবার যে সলিউশনটা তৈরি হলো, এবার তাকে প্লেনে করে পাঠিয়ে দেওয়া হলো সাহারা মরুভূমিতে। সেখানে টেম্পারেচার বেশি, ভলিউম পাল্টিয়ে যাবে, ভলিউমটা আর 1000 মিলিলিটার থাকবে না। তাহলে বহরমপুর শহরে বসে আমি যে 1 মোলার সলিউশন বানিয়েছিলাম সেটা কিন্তু দুনিয়ার অন্য জায়গাতে তেমনভাবে টিকলো না। ঠিক আছে, পাল্টিয়ে গেল। আবার তুমি ওই সলিউশনটাকে নিয়ে একদম সে আন্টার্কটিকায় চলে যাও, যেখানে খুবই ঠান্ডা, সেখানেও দেখবে ভলিউম যাচ্ছে কমে, তার ফলে মোলারিটি বেড়ে যাচ্ছে। মোলারিটির মাপটাই তো এইটা, যে 1000 মিলিলিটারে 1 গ্রাম মলিকুল থাকবে, এইটাই হচ্ছে মোলারিটির মাপ। এখন যদি দেখা যায় যে টেম্পারেচার বাড়া কমার সাথে সাথে সলিউশনের ভলিউমটা বাড়া কমা করছে, তাহলে কিন্তু 1 মোলার সলিউশন বানানোর পরেও সেটা সর্বত্র 1 মোলার সলিউশন হিসেবে নাও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মোলাল সলিউশনের এরকম কোনো অসুবিধা নাই। মোলাল সলিউশনকে তুমি খুশি মতো জায়গায় নিয়ে যেতে পারো, সেটা ভৌত অবস্থা নিরপেক্ষ এই স্কেলটা। হ্যাঁ, তা আজকে এই 3টে স্কেলের আলোচনা হলো। সামনের দিন আমরা এই ধরনের আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং কিছু কিছু অঙ্ক কষারও চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।